দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ৫৬, লেখনীতে ডায়ানা এমরোজ লাকি। মীর বলল, আমার কষ্ট হচ্ছে। আমি কখনো তাকে দেখিনি, কিন্তু আজ তার অতীতের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। কোনো এক শিমুল গাছের নিচে এই তো এক্ষুনি বসে পড়ল, বাঁশির সুর তুলল। ওই বুঝি ফারদিনা ছুটে আসলো। তারা দুজন মুগ্ধতার সাথে আলাপ করছে। তাদের কথোপকথন আমার কানের পর্যন্ত ভেসে আসছে। মীর থেমে দীর্ঘশ্বাস ফেলল। কবরটির কাছে এগোলো, সমাধি ফলকে হাতের স্পর্শ করলো। তখন তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। নতুন করে অজানা ব্যথাগুলো আবার জাগ্রত হচ্ছে যেন। রাখাল বাসিওয়ালা জমিদার কন্যার শেষ পরিণতি এত ভয়াবহ কেন হলো? কেন তাদের প্রেম অপূর্ণ রয়ে গেল? ফারদিনা সুফিয়ানের করুণ মৃত্যু কেন হলো? যদি তাদের প্রেম সেদিন সফল হতো, পূর্ণতা পেত, তবে আজ বোধহয় তাদের অন্তত বংশধরের সাথে দেখা হতো। মীরের কণ্ঠে আক্ষেপের সুর। আক্ষেপ তো থেকেই যাবে। আশেপাশের সবাই যেন আক্ষেপের সুরেই দেখছে কবরটি। মনে হচ্ছে মাটির ঘরে শায়িত মানুষটি জীবন্ত। একজন জীবিত ব্যক্তিকেই মানুষ আগ্রহ নিয়ে দেখে, মৃতদের না। আজ তারা ছদ্মবেশী এক রাখালের কবর দেখছে তীব্র আগ্রহ নিয়ে। আহির ২ পা কবরের দিকে এগিয়ে গেল। আমরা কবর জিয়ারত করি, এরপর তার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করি। তার স্মৃতিমাখা কত কি হয়তো পড়ে আছে, আমরা সেগুলো ছুঁয়ে দেখব। রাফেদ আহিরের রেস্ট টেনে বলল, চল জিয়ারত করে ভিতরে যাই। তারা কবর জিয়ারত শেষে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঘরে প্রবেশের মূল দরজার সামনে একজন পর্যটক গাইড বসা। উনি আহিরদের বাধা দিয়ে বললেন, ভেতরে প্রবেশ করা বারণ, আইনগতভাবে নিষিদ্ধ। আহির কিছুক্ষণ হয়ে দাঁড়ায়, এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ভদ্রলোককে দেখালো। লোকটি কার্ড দেখে বলল, আপনি গোয়েন্দা? এখানে দরকারে এসেছি, ঘরের ভেতরে প্রবেশ করতে হবে। আহিরের কণ্ঠে দৃঢ়তা। গাইড তাদের ৩ জনের দিকে পরপর তাকিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি দিলেন এবং সাথে উনিও ঢুকলেন। স্তব্ধ নির্জন পড়ে থাকা হায়দার বাড়ি আজ যেন ধুলোয় মোড়া, মাকড়সার জাল। তারা পা ফেলতেই যেন ১০০ বছরের নিস্তব্ধতা নিমেষেই কেটে গেল। ভেতরটা আশ্চর্যজনকভাবে নীরব। প্রথমে দেখা গেল বৈঠকখানা। সাধারণত যা থাকে তাই আছে এখনো, তবে সবকিছু ছিল বেশ দামি। এত বছরেও যেন এতটুকু ক্ষয় হয়নি। সব যেন সেই পূর্বের দিনের মতোই উজ্জ্বল। দ্বিতীয় বাঁ দিকে দরজার পর রান্নাঘর গেল না সেখানে। ঘরের মাঝের স্থান থেকেই সিঁড়ি বেয়ে গিয়েছে দোতলায়, সেখান থেকে ৩ তলায়। তারা সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। তাদের সাথে থাকা ভদ্রলোক বললেন, কি দেখবেন বলেন, আমি নিয়ে যাচ্ছি সেখানে। আহির বলল, সুফিয়ান হায়দারের ঘরে চলুন। সুফিয়ানের ঘরের মূল দরজা খোলার পরই মনে হলো অজানা কারো সুর ভেসে আসছে। পরপরই সুর থেমে গেল। মনে হলো কেউ ঘরের ভেতরে কোনো এক আড়ালে বসে বাঁশি বাজাচ্ছে। তাদের দেখে মুহূর্তেই থেমে গেল। আহির মীর আশ্চর্য হলো। গাইড বললেন, দাঁড়িয়ে পড়লেন যে, কি হলো? আহির বলল, কিছু নয়, বলেই ঘরের ভেতরে ঢুকলো। সুফিয়ানের সেই বিছানা, সেই আলমারি, সেই চাকচিক্য ঘর, সব যেন অক্ষয়। ঘরের মেঝেতে যেন পড়ে আছে তার পায়ের ছাপ। দেওয়ালে পুরুষদের অঙ্কন করা ছবি টানিয়ে রাখা, পূর্বপুরুষদের ছবি। আহির নির্বাক হয়ে তাকিয়ে থেকে বলল, এখানে কি সুফিয়ান হায়দারের ছবি আছে? গাইড বললেন, না, ওনাকে দেখার সৌভাগ্য পর্যন্ত হলো না, বলেই সমস্ত নিঃশ্বাস যেন ছাড়ল রাফিদ। তার রেস্ট নিয়ে মীর বলল, উনি বাস্তবে কেমন ছিলেন কে জানে। যদি সচক্ষে তাকে দেখতে পারতাম। শুধু ওনার বর্ণনা বইয়ের পাতায় পড়েছি, ক্ষীণকণ্ঠে বলল। গাইড বললেন, উনি ছিলেন শ্যামবর্ণের, তবুও তিনি ছিলেন সুদর্শন। তার গড়ন ছিল মনোমুগ্ধকর। চাপদাড়ি ছিল মসৃণ, উচ্চতা ছিল প্রায় ৬ ফুট। চোখ ছিল মায়াবী, নাকড়া ছিল তীরের মতো খাড়া। সিন্ধুতলি গ্রামের সমস্ত মেয়েই বোধহয় সুফিয়ান হায়দারের জন্য পাগল ছিল। ওনাকে দেখার জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা দাসী অবধি সেজে থাকতো এই বাড়িতে। ওনাকে পাওয়ার জন্য দরকার হলে ওরা হয়তো প্রতিযোগিতায় নাম দিতে পারত। যখন সুফিয়ান আলিমনগরে চলে গেলেন, কত মেয়ে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে যেত।
যখন ওরা জানতে পারলো আলিমনগরে জমিদার কন্যার প্রেমে সুফিয়ান হাবুডুবু খাচ্ছে, তখন ওদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে। তবে সেই ঘটনা কেউই জানতো না। আজ আমি আপনাদের বললাম। লোকটি থেমে গেল। আহির কোচকানো চোখের মাঝে প্রশ্ন জাগ্রত করে বলল, কি বলছেন? এসব কি সুফিয়ান হায়দার জানতেন? হ্যাঁ, জানতেন। উনি বেশ কিছু বছর রাশিয়া ছিলেন ব্যবসা সূত্রে। শোনা যায় সেখানে এক রাজার মেয়ে সুফিয়ানের প্রেমে পড়ে। সুফিয়ানের দেশে ফেরার কথা ছিল 3 বছর পর, সেখানে 5 বছর পর ফেরেন। প্রশ্ন হচ্ছে এত বছর ওখানে করেছিলেনটা কি? উনি ছিলেন রহস্যময় এক মানব, যার রহস্য আজও রয়ে গিয়েছে, যার প্রশ্ন আজও কেউ দিতে পারেনি। লোকটি থামল, ধীর স্থির পায়ে হেঁটে গেলেন জানালার পাশে। দমকা হাওয়াতে মুখটি শীতল হলো। জানালায় হাত রেখে গভীর কণ্ঠে বললেন, উনি মৃত্যুর আগে কিছু কথা বলতে চেয়েছিলেন, কিছু সত্য, কিন্তু ভাগ্য ওনাকে বলতে দেয়নি। সেই সত্য কি ছিল আমরা আজও জানতে পারিনি। আমাদের মতো শত শত মানুষ জানার আগ্রহ প্রকাশ করেছে, চেষ্টা করেছে, পারছে না। লোকটির বক্তব্যের কাছে ঘরটি নীরব হয়ে গেল। হঠাৎ যেন বাতাসও থেমে গেল। আহির, মীর, রাফিদ ঘরটি ঘুরে ঘুরে দেখছে, এটা ওটা ছুঁয়ে দেখছে। যেই মানুষটা বহু বছর আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার ঘরটি এখনো দাঁড়িয়ে আছে। ইট পাথরে ঘেরা একটা সাধারণ বাড়িঘর। বাইরে থেকে দেখলে বিশেষ কিছু নয়, তবু এই ঘরটি যেন সময়কে আটকে রেখেছে। মানুষ চলে যায়, কিন্তু কিছু জায়গা থাকে যেখানে স্মৃতি নড়াচড়া করে, নিঃশ্বাস ফেলে। সুফিয়ান হায়দার দুনিয়াতে নেই, অথচ তার ঘরটি এখনো পড়ে আছে। ভেতরটা দেখলে মনে হয় এখানে কেউ নেই, আবার মনে হয় কেউ আছে। ঘরটি পরিষ্কার, যত্নে রাখা, ধুলো জমতে দেওয়া হয়নি, যেন কেউ এখনো এখানে ফিরে আসতে পারে। বিছানাটা গুছানো, জানালাটা ঠিকঠাক খোলা, তবুও এক অদ্ভুত নিস্তব্ধতা ঘরের ভেতরে ছড়িয়ে আছে। এই নীরবতা কোনো ফাঁকা ঘরের নীরবতা নয়, বরং এক স্মৃতিভরা নীরবতা। চারিদিকে তার উপস্থিতির ছাপ, দেওয়ালে ঝুলে থাকা পুরনো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, কোণের টেবিলটাতে রাখা কিছু বই, জানালার পাশে দাঁড়িয়ে থাকা একটি চেয়ার, সব কিছুতেই যেন কথা বলছে। মনে হয় তিনি এইমাত্র উঠে গিয়েছেন, একটু পর ফিরে আসবেন। সময় এখানে এগোয় না, শুধু অপেক্ষা। এই ঘর পরিত্যক্ত নয়, যদিও মানুষ থাকে না, ঘরের ভেতরে দেখাশোনার লোক আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ভালোবাসা। যিনি ঘরের ভেতরের অংশের দায়িত্বে আছে, তিনি নিয়ম করে এসে ঘরটা দেখে যায়, আলো জ্বালায়, জানালা খুলে দেয়, যেন ঘরটিকে জানিয়ে দেয় সুফিয়ানকে ভুলে যাওয়া হয়নি। সবচেয়ে ভারী লাগে নিস্তব্ধতা, শব্দ নেই, অথচ মনে হয় অনেক কথা জমে আছে। সুফিয়ানের হাসি, দীর্ঘশ্বাস, রাত জাগা চিন্তা, সবই দেওয়ালের ভেতরে আটকে আছে। এই ঘর সাক্ষী হয়ে আছে একটি জীবনের, যেই জীবন শেষ হয়ে গিয়েছে কিন্তু মুছে যায়নি। সুফিয়ান হায়দার নেই, কিন্তু তার ঘরটা আছে, আর যতদিন এই ঘর দাঁড়িয়ে থাকবে ততদিন তার স্মৃতিও বেঁচে থাকবে। কিছু মানুষ শরীর নিয়ে চলে যায়, কিন্তু রেখে যায় এমন ঘর, এমন স্মৃতি, এমন কৃতকার্য, যেখানে সময়ও মাথা নত করে দাঁড়িয়ে থাকে। তার বাড়িটি, ঘরটি কিছু অনুপস্থিতি শব্দের চেয়েও স্পষ্ট। বাতাসে এক ধরনের স্থিরতা, যেন সে নিজেও জানে যাকে ঘিরে তার চলাচল ছিল তিনি আর নেই, তবুও বাতাস থামে না। জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ে, পর্দার কিনারা নাড়িয়ে দেয়, আলোর সঙ্গে মিশে ঘরের ভেতরে ঘুরে বেড়ায়। মনে হয় এই বাতাসই তার স্মৃতির বাহক। রাত হলে ঘরটি আরো নীরব হয়ে যায়। দিনের আলো চলে গেলে দেওয়ালের ছায়াগুলো লম্বা হয়, গভীর হয়। সেই ছায়ার ভেতরেই যেন সুফিয়ান হায়দারের অবয়ব লুকিয়ে থাকে। হয়তো তিনি এই ঘরে বসে অনেক রাত কাটিয়েছেন চিন্তা, স্বপ্নে, আবার নিছক নীরবতা। আজ সেই রাতগুলো শুধু দেওয়ালের স্মৃতিতেই বেঁচে আছে। এই ঘর শেখায়, চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া নয়। কিছু মানুষ তাদের ব্যবহৃত জিনিস স্পর্শ করার, দেওয়ালে বসে থাকা চেয়ারে রয়ে যায়। ঘরটি তাই শুধু ইট পাথরের কাঠামো নয়, এটি এক জীবনের মানচিত্র। কোথায় দাঁড়িয়ে তিনি জানালার বাইরে তাকাতেন, কোন কোণে বসে দীর্ঘ সময় চুপচাপ থাকতেন,
সব কিছুর চিহ্ন এখানে রয়ে গিয়েছে। এটাই যেন ক্ষুদ্রতম জীবনের শেষ অধ্যায়। যারা এই ঘরে আসে তারা খুব বেশি কথা বলে না। কথা বললে নীরবতা ভেঙে যাবে বলে ভয় হয়। তারা ধীরে হাঁটে, ধীরে ছুঁয়ে দেখে সুফিয়ানের ব্যবহৃত জিনিসগুলো। এই ঘর আসলে একটি স্মৃতিসৌধ, কিন্তু পাথরের নয়, মনের। এখানে কোনো নাম ফলক নেই, নেই কোনো ঘোষণা। তবু যে আসে সবাই বুঝে যায় এখানে কেউ ছিল, কেউ এমন একজন যাকে হারিয়ে যাওয়ার পরও ভুলে যাওয়া হয়নি, হয়তো যাবেও না। আহিরের লক্ষ্য সুফিয়ান হায়দারের বাঁশিটি, সেই বাঁশি যা তিনি মনোমুগ্ধ সুরে বাজাতেন। তিনি চলে গেল, বাঁশিটি নিশ্চয়ই আছে ভেবেই আহির ঘরের আলমারি থেকে শুরু করে এটা ওটা খুঁজতে শুরু করলো। মীর আহিরকে উদ্ভ্রান্ত দেখে জিজ্ঞেস করলো, কি খুঁজছিস? বাঁশি সুফিয়ানের। একবার সেই বাঁশিটি ছুঁয়ে দেখতে চাই। স্বর্ণের বাঁশি? কোথায় সেই বাঁশি? আমিও ছুঁয়ে দেখতে চাই, বলল মীর। সাথে থাকা গাইড একটা কাজে বাইরে গিয়েছে, সেই সুযোগে আহির তারা পুরো ঘর খোঁজাখুঁজি শুরু করলো। ড্রয়ার, আলমারি, পাশের গোপন ঘর সব তন্ন তন্ন করে খুঁজে দেখলো। কোথাও সুফিয়ানের বাঁশিটি পেল না। বাঁশি না পেয়ে তারা বিভ্রান্ত হয়ে গেল। মীর বলল, বাঁশিটি কোথায় যাবে? সেটা তো ওনার ঘর এটা, কিন্তু সবকিছু এই ঘরের গোপন ঘরটাতে থাকার কথা, সেখানেও তো নেই। রাফিদ, মীর ও আহির এর রেশ ধরে বিনতির ঘরে নয় তো? না, আমার মনে হচ্ছে না, আহির বলল। বিনতি ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশি সাথে নিলেও নিতে পারে, মীর বলল। আহির নির্বাক হয়ে শুধু মীরের দিকে তাকালো। সে ঠিক বলছে, বিনতি ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশি সঙ্গে নিয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আহির ঠোঁট চুলকিয়ে বলল, মন্দ বলিসনি, কিন্তু আমার মনে হচ্ছে বাঁশি এখানেই ছিল, কেউ চুরি করে নেয়নি তো? সন্দেহের ছায়া ফুটে উঠল আহিরের চোখে মুখে। মীর হেঁটে হেঁটে বলল, কিন্তু এত এত গার্ড থাকতে কিভাবে চুরি করবে? জমিদার বাড়িতে যে সম্পদ থাকে সেই সব ভোগ করার জন্য যদি বৈধ উত্তরাধিকারী না থাকে, তবে সব কিছু সরকারের অধীনে থাকে বা তারা নিয়ে যায়। তারা নেয়নি তো? আহির ভেবে জবাব দিল, উহ, হ, তুই ঠিকই বলেছিস, তবুও কোথাও একটা খটকা রয়ে গেল। মীর আহিরের সামনে গিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, তুই গোয়েন্দা। গোয়েন্দারা জন্মই নেয় সন্দেহ নিয়ে। জন্মের পর থেকে যাকে দেখেছিস তাকেই আসামি মনে করেছিস, আর এখনো তাই করছিস। সব বিষয় সন্দেহ করা ঠিক নয়। হায়দার বংশের বৈধ উত্তরাধিকার নেই, ফলে সরকার নিয়ে গিয়েছেন সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, সোনাদানা, এবং সিন্ধুতলি গ্রামের জমি জমা এখন শহরের সাথে মিশে গিয়েছে। সুতরাং সবকিছু এখন সরকারের, শুধু খোলসা বাড়িটি পড়ে আছে। তুই উত্তেজিত হয়ে গেলি কেন? রাফিদ জিজ্ঞেস করলো। আমি তো ঠান্ডা মাথায় বলতেছি, যে খোঁজে আমরা এসেছিলাম পূর্ণ হয়েছে। সুফিয়ান হায়দার এবং ফারদিনের কবর দেখেছি, কিন্তু তার বাঁশি আর ছুঁয়ে দেখা হয়নি। তো এবার ফিরে যাওয়া যাক, মেয়ের বলেই ঘরটি থেকে বের হয়। আহির বলল, অন্যান্য ঘরগুলো দেখি, এসেছি যখন সবটা পরিদর্শন করেই যাই। সুফিয়ানের ঘর থেকে বের হয়ে এলে বাঁ দিকে আরেকটা ঘর। তারা ঘরটিতে প্রবেশ করে। ঘরটি কার দেখে বোঝা না গেলেও দেওয়ালে একটা মেয়ের ছবি টানানো দেখে বোঝাই যাচ্ছে কোনো মেয়ের ঘর ছিল। যারা দেখাশোনা করে তারা ভীষণ যত্নে রেখেছে প্রতিটি ঘর। ছবিতে মেয়েটিকে স্পষ্ট বোঝা গেল না। আহির বলিষ্ঠ হাতে ছবিটি দেওয়াল মুক্ত করে নিয়ে বারান্দায় গেল। দিনের আলো যতটুকু স্পষ্ট ছবিটি মেয়েটিকে দেখা যাচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে সে ভীষণ সুন্দরী ছিল। কালো রঙের রাজকীয় পোশাক পরিধান করা, রানীর ভেষে একটি চেয়ারে বসা। মেয়েটিকে তারা বিনতি ভেবে নিশ্চিত করল। তখনই ঘরটিতে প্রবেশ করে মীর। আহিরের থেকে ছবিটি নিয়ে নিল, ভালোভাবে পরখ করলো ছবিটি। এরপর বলল, নিশ্চয়ই এই মেয়েটা পিয়াসা, দেখতে ভারী সুন্দর ছিল। আমার মনে হচ্ছে বিনতি। রাফিদ বলে থামতে পর্যটক গাইড এসে হাজির হলেন। ওনাকে দেখা মাত্রই আহির প্রশ্ন ছুড়ে দিল। ছবিটি এগিয়ে বলল, এই ছবিটি কার? পর্যটক গাইড দম ছেড়ে বললেন, পিয়াসা। পিয়াসার ছবি, যা অঙ্কন করেছে সুফিয়ান হায়দার নিজেই। উনি দারুণ অঙ্কন করতেন, আহির প্রশংসার সুরে বলল।
আপনাদের আরো কিছু দেখার আছে? গাইড জিজ্ঞেস করলেন। আরো ঘর আছে, 3 তলায় যাব। এসেছে যখন দেখেই যাই বলে ঘরটি ছেড়ে বের হয়ে যায় তারা। 3 তলার দিকে হাঁটলো। মীর যেতে যেতে উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক তাকালো, যেন নতুন কিছু খোঁজার, নতুন কারো আগমনের অপেক্ষা করছে, অথচ কারোরই যেন আসার নয়। মীর দৃষ্টি নামিয়ে দিল। সবার পেছনে সে হাঁটছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সিগারেটের নেশায়। পকেট থেকে সিগারেট এবং ম্যাচ বের করে ধরিয়ে নিল। বেশ অনেকটা সময় গিয়েছে সে সিগারেট ধরায়নি। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে সামনে এগোতে লাগলো। বাকিরা তাকে ফেলে আগেই চলে গিয়েছে। দিন হওয়া সত্ত্বেও ভেতরে অনেকটা জায়গা ঘোরা অন্ধকার, যেখানে আলোর জন্য মশাল ব্যবহার করা হয়েছে। মশালের আলো পূব পাশের একটা ঘর স্পষ্ট করে ফুটিয়ে তুলল। কারো অবয়ব দেখা যাচ্ছে, কোনো নারী মূর্তির অবয়ব। মীর দৃষ্টি সরিয়ে নিল, ভুল দেখেছে ভেবে। চোখ হাতের সাহায্যে পরিষ্কার করলো, ঘুরে তাকালো। সে ভুল দেখছে না, নিশ্চিত ওখানে কেউ আছে। মীর একবার বাকিদের দেখার চেষ্টা করে সেই অবয়বের দিকে এগিয়ে গেল। ঘরটির সামনে এসে দাঁড়ালো মীর। অবয়বটি এখনো বিনা নড়েচড়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে নারী মূর্তির ছাবি পড়ছে, ছায়া চুলগুলো উড়ছে। মীর মৃদু কণ্ঠে বলে উঠল, কে ওখানে? এভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওপাশ থেকে কোনো জবাব আসলো না। মীর তখন ঘরটির ভেতরে ঢুকে গেল বিদ্যুৎ গতিতে। কেউ নেই। লম্বা কাঠের মতো একটা বস্তুর উপরে সাদা কাপড় ঝুলে আছে, যার গড়ন একজন নারী অবয়বের মতো তৈরি হয়েছিল। মীর হাঁপ ছেড়ে বাঁচল। ঘরটির ভেতরে ঘুরে ঘুরে দেখলো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা কিছু জিনিস। মীর কাপড় তুলে জিনিসগুলো দেখলো, বেশ কিছু পেন্টিং। তখন মীরের ষষ্ঠ ইন্দ্রিয় আবিষ্কার করলো কজরা পায়ের আওয়াজ। দরজার দিকে তাকালেই দেখতে পায় আহির তাদের। মীর পুনরায় ঘুরে ঘুরে সমস্ত পেন্টিংয়ের দিকে তাকালো। আহির এগিয়ে গেল তার দিকে। তুই এখানে? মনে হলো ঘরটাতে কেউ আছে, কিন্তু কেউ ছিল না। এই পেন্টিংগুলো সাদা কাপড়ে ঢাকা ছিল। সবাই পেন্টিংগুলো মনোযোগ দিয়ে দেখছে, হাতে স্পর্শ করছে। এত নিখুঁত পেন্টিং তারা আগে দেখেনি। মনে হচ্ছে কেউ পেশাগত হাতে এঁকেছে, নতুবা জীবন্ত মনে হতো না অঙ্কনগুলো। একটা দৃশ্যে একজন নারী লণ্ঠন হাতে, মনে হচ্ছে সে হেঁটে এগোচ্ছিল। পরের আরেকটা পেন্টিংয়ে দেখা যাচ্ছে একজন বাঁশিওয়ালাকে শিমুল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, যেমনটি সুফিয়ান বাজাতো। আরেকটি পেন্টিং যেখানে সমুদ্র পাড়ে দুজন বসে আছে পাশাপাশি, একজন নারী ও একজন পুরুষ, ঠিক যেন সুফিয়ান ও ফারদিনা। এরপরে আরেকটা দৃশ্যে দেখা যায় কুমির। কুমিরটিকে কেউ কিছু খাওয়াচ্ছে, যেমন খাওয়াচ্ছিল ফারদিনার ভাইয়েরা মানুষদের মাংস। এরপরে পেন্টিংয়ে একটি বাঘ। বাঘটির সামনে 4-5 জন অশ্বধারী, মনে হচ্ছে ফারদিনার ভাইয়েরা, এবং রক্ত শশী। সর্বশেষ আরও 3টে পেন্টিং। একটিতে একজন নারীকে একজন পুরুষ মুখ চেপে হত্যা করছে, অপরটিতে একটি নবজাতক শিশু। শেষ যে পেন্টিংটি সে দেখে আহির আহত হলো। একজন যুবকের দিকে অপর একজন রাইফেল হাতে গুলি ছুড়ছে। প্রতিটি পেন্টিংয়ের সাথে সুফিয়ান হায়দার এবং ফারদিনার জীবনের বিশেষ কিছু অংশেও আষ্টেপৃষ্টে যেন জড়িয়ে আছে। তাদের স্মৃতিগুলো মোড়ানো এই পেন্টিংয়ে। মীর আহির রাফিদকে একে অপরের সাথে চোখাচোখি করলো। মীর বলল, সুফিয়ানের কাছে হয়তো আলেমনগরের কাটানো মুহূর্তগুলো সবচেয়ে বেশি সেরা ছিল, তাই সে স্মৃতি ভুলতে পারছিল না বলে অঙ্কন করে রেখেছিল। আহির শেষ পেন্টিংয়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন স্থির দৃষ্টি কিছু বলছে। আহির মনোযোগ দিয়ে শুনছে। মীর আহিরের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? আহির হুঁশে ফিরল যেন, বারবার পলক ফেলে বলল, এই পেন্টিং কি সত্যিই সুফিয়ান এঁকেছিল? রাফেদ বলল, একমাত্র সেই নিখুঁত চিত্র ফুটিয়ে তুলতে পারত। মনে হচ্ছে সবাই সবাই যেন জীবন্ত। না, সুফিয়ান আঁকেনি, অন্য কেউ। আহির আত্মবিশ্বাসের সাথে বলল, থেমে গাইডের দিকে ঘুরে তাকালো। ওনার সম্মুখে এগিয়ে বলল, এগুলো কে এঁকেছে বলতে পারবেন এবং কবে? গাইড বললেন,
পেন্টিংয়ের এক কোণে তারিখ লেখা আছে, দেখুন। যত্নে রাখা ছিল, আশা করি স্পষ্ট দেখা যাবে। আহির শেষ পেন্টিংয়ের এক কোণে তাকালো। সময়টা দেখে আহির কিঞ্চিত বিস্ময়কর হলো। চোখ দুটো যেন হঠাৎ করে বিস্ফোরিত হয়ে উঠল। আহির পেছনে সরল। মীর বলল, কবে আঁকা? সুফিয়ান হায়দারের মৃত্যুর অনেক আগে, এবং সেই এঁকেছে, ওনার নামে লেখা। আহির আতঙ্কের সাথে কথাগুলো বলল। মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ও, আমি তো সেটাই বললাম, এতে এত ঘাবড়ানোর কি আছে? সুফিয়ান হায়দার আলিমনগর যে সময় ছিলেন এবং মা মারা যান, তার অনেক আগেই সময় এই পেন্টিংগুলো এঁকেছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি সুফিয়ান হায়দার এগুলোকে এঁকে থাকে, তবে উনি কিভাবে ওনার ভবিষ্যৎ আগে থেকেই জেনেছিলেন, এবং উনি কিভাবে মারা যাবেন সেটাও কিভাবে বুঝতে পারলেন? শেষ পেন্টিংটি দেখে সুফিয়ান হায়দার বেঁচে থাকাকালীন যেন তার মৃত্যু কিভাবে হবে তা জানতে পেরেছিলেন। আহিরের অবাক হওয়ার পেছনের কারণ হলো, মীর এবং রাফিদ এতক্ষণে বুঝতে পারল। সঙ্গে সঙ্গে অবাক হলো, তার অঙ্কন করার প্রতিটি দৃশ্যের সাথে তার ভবিষ্যৎ জীবন কিভাবে মিলল। বীর নিস্তব্ধের মতো শুধু হাঁ করে রইল। এতক্ষণ সে বিষয়টি লক্ষ্য করেনি, বুঝতেও পারেনি। আহির যেন কয়েক সেকেন্ড চিন্তিত ভঙ্গিতে ভেবে গাইডকে লক্ষ্য করে বলল, আচ্ছা, সুফিয়ান হায়দারের সে বাঁশি কোথায়? চুরি হয়ে গিয়েছে। সরকার সমস্ত সম্পত্তি নিলেও সে বাঁশি নেয়নি। সুফিয়ান হায়দার যেইভাবে তার ঘরে রেখেছিল ঠিক সেভাবেই ছিল, কিন্তু একদিন ঘর পরিষ্কার করতে এসে দেখে সেই বাঁশি নেই। চোর যেই হোক, সে ভীষণ চালাক, নয়তো এত গাইড থাকার পরেও চুরি করাটা কঠিন বিষয় ছিল। উনি আবার থেমে পড়লেন। তবে সুফিয়ানের বাঁশির সুর ছিল অন্যরকম, অর্থাৎ ওনার বাঁশির ধরনই এমন ছিল যে যেই বাঁশিতে তিনি ঠোঁট লাগাতেন সেই বাঁশিতেই তিনি সুর তুলে ফেলতেন মনোমুগ্ধকর করা। কেউ বলে এখনো সেই সুর শোনা যায়, তবে কে কোথায় বসে বাজাচ্ছে তা বলা যাচ্ছে না।